সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। 2024 সালটি বেশ ঘটনাবহুল ছিল বলছে এই কারণে আমরা আজকে শেষ দিনে, এই সপ্তাহের শেষ দিন দাঁড়িয়ে আছে। আগামী সপ্তাহে যখন দেখা হবে তখন নতুন বছর শুরু হয়ে যাবে। এবছর বিশ্বের বড় ছোট মিলিয়ে 60 বেশি দেশে নির্বাচন হয়ে গেছে। একদিকে যেমন ইউএস, ইউকে এবং রাশিয়ার মতো দেশে নির্বাচন হয়েছে, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো দেশেও বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। একদিকে আমেরিকায় নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে বাংলাদেশের নির্বাচনের পরেও উৎখাত হয়েছেন শেখ হাসিনার সরকার। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধর তৃতীয় বছর চলছে বা পা দিয়েছি আমরা। এটি শেষ হবার কোনো সম্ভাবনা এখনও দেখা যায়নি। একই অবস্থায় ইসরায়েল হামাস, তারা বলে থাকেন কনফ্লিক্ট, কিন্তু অনেকেই বলে থাকেন ইটস এ ইসরায়েলি জেনোসাইড অফ প্যালেস্টিনিয়ানস। অন্যদিকে সিরিয়ায় সরকার বিরোধী সেই সময়ের সরকার HTS এর প্রতিরোধের মুখে বাশার আল আসাদের সরকারের পতন হয়েছে। এর মধ্যেই ইসরায়েলের হামলার শিকার হয়েছে সিরিয়া কয়েকশো বার। দেশটিতে নৌঘাঁটি, বিমান ঘাঁটি, অ্যান্টি মিসাইল যা ছিল সব ধ্বংস করে দিয়েছেন তারা। সাথে যোগ দিয়েছিলেন ইউএস। এরই মধ্যে সেখানকার গোলান হাইটস দখল করে বসে আছে ইসরায়েল। এমনকি সেখানে স্যাটেলাইটদের সংখ্যা দ্বিগুণ করার ফন্দি করছেন নেতানিয়াহু সরকার। প্রথমে গাজা, এরপর সিরিয়া। দিন দিন ইসরায়েলের সীমানা যেন বেড়েই চলছে। নেই তোয়াক্কা। ICC, ICJ, পৃথিবীর সমস্ত দেশ মিথ্যাবাদী হয়ে পড়ছে। দুটি দেশ মাত্র সত্য কথা বলছে, অ্যাকর্ডিং টু US মিডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন গভর্নমেন্ট। সেই দুটি দেশ বা তিনটি দেশ, ইসরায়েল, US এবং UK। সিনিক্যাল, রাইট? পৃথিবীর সবাই মিথ্যে বলছে, তারাই শুধু সত্যি বলছেন। আর এসব ঘটনা মিডল ইস্টের নকশা বদলে দিচ্ছে। পাশাপাশি এই অঞ্চলে বাড়িয়েছে অস্থিরতা বন্ধের কোনো উপায়, হতাহত সাধারণ নিরীহ জনসাধারণের মৃতের সংখ্যা বেড়েই চলছে। থামার কোনো লক্ষণ দেখছি না। 2025 সাল দেখার জন্যে এবার সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কি আসছে 2025 সালে, কেমন হতে যাচ্ছে ট্রাম্পের শাসনামল, জিও পলিটিক্সে আর কি মোড় আসতে পারে, সেটি এখন দেখার বিষয়। এই সমস্ত বিষয়ে থাকবে আজকের আলোচনায়। আমার সাথে যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন আয়েশা দেওয়ান, টেকনোলজিস্ট অ্যান্ড পলিটিক্যাল অ্যানালিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। মনির মুস্তফা আলী, আমি যাব প্রথমে আপনার কাছে। আপনি আমার সূচনা শুনেই বুঝতে পেরেছেন যে অনুষ্ঠানটি একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে গতানুগতিকের চেয়ে। ভালো হতো আবহাওয়াটা যদি একটু হালকা হতো, কিন্তু সেটি বলার উপায় নেই। প্রশ্ন আপনার কাছে, এ বছর বিশ্বজুড়ে সরকার বদলেছে অনেক, কিংবা পতন হয়েছে বেশ কিছু সরকারের, বাংলাদেশ সহ। এর একটি বড় প্রভাব জিও পলিটিক্সের উপরে দেখা যাচ্ছে। এর প্রভাব কতখানি আমরা দেখতে পাবো আগামী বছর, এবং আপনি কিভাবে দেখছেন সেটি? আপনাকে ধন্যবাদ। এই বছরের অনেকগুলো ঘটনার কথা আপনি বলেছেন, অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু আমি যে ঘটনাটাকে সবচেয়ে বড় হিসেবে দেখি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা। তারপর আপনি অনেকগুলো কথা বললেন, আর কিছু ঘটনা যেটা এবছরের ঘটনাই কিন্তু এবছরে চলে আসছে আর কি, যেমন ইসরায়েল হামাস কনফ্লিক্টটা, রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টটা। আর বাংলাদেশের কথা বলতে হয়, সেটা তো আমাদেরই দেশ, সেখানে তো একটা ইলেকশন হয়ে গেল, সেই ইলেকশনের পরে সেই সরকারটাও উৎখাত হয়ে গেল। তো আমি যেটা বলছিলাম যে ট্রাম্পের রিইলেক্টেড হয়ে আসা
হোয়াইট হাউসে, এটা হচ্ছে এই বছরের সবচেয়ে বড় ঘটনা। আমি এটা সবচেয়ে বড় ঘটনা বলছি এই কারণে যে আসলে কি যে ঘটতে যাচ্ছে সেটা আমরা আশঙ্কাটা পাচ্ছি, কিন্তু কি যে ঘটতে যাচ্ছে এটা আমরা ঠিক পিন পয়েন্ট করে বলতে পারছি না। কারণ সে যে সমস্ত কথাবার্তা বলছে সেগুলো যদি সে করতে যায় তাহলে তো আমি জানি না, মানে পৃথিবী তো অলরেডি একটা টালমাটাল অবস্থা আছে বিভিন্ন জায়গায়, আর সেখানে যদি ট্রাম্পের এই পাগলামি সংযোজন হয় তাহলে তো আমরা বুঝতেই পারি যে মানে পৃথিবীটা কোথায় যাবে। কারণ আমেরিকার মতো বড় শক্তি তো আর পৃথিবীতে নেই, এটা হচ্ছে মানে দা সুপার পাওয়ার। এখন দেখতে হবে, এই যে আপনি কতগুলো ঘটনার কথা বললেন, দুটো ঘটনার কথাই বলি, ইউক্রেন রাশিয়া ওয়ার আর হচ্ছে মিডল ইস্ট কনফ্লিক্ট, এবং দুটোতেই কিন্তু ট্রাম্পের যে সমর্থন সেটা সমর্থন হচ্ছে মানে সারা বিশ্বের একদিকে, তার আর দিক। যেমন ধরেন ইউক্রেনের ব্যাপারটা এখন বলা হচ্ছে, আপনাদের মধ্যে আজকে যে এইগুলো আপনারা করেছেন, ঠিক করেছেন, তার মধ্যে একটা আছে যে পুটিন কি আবার একটা বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছে কেনা। দেখুন, ট্রাম্প বলেছে যে সে ইলেক্টেড হওয়ার মানে অল্প সময়ের মধ্যে সে ওই যুদ্ধটা বন্ধ করে দেবে, কিন্তু যুদ্ধটা কিভাবে বন্ধ করবে? যুদ্ধটা তার বন্ধ করতে গেলে তার যে ওই যে আপনার ইউক্রেনিয়ান যে টেরিটরি দখল করে নিয়েছে সেটাকে ট্রাম্প ইয়াকে পুটিনকে দিয়ে দিতে হবে। এবং সেটা কি আপনার ইউরোপ কি দিতে চাইবে? তারা তো সেটা দিতে চাইবে না, কারণ তাদের ভয় এটা দিলে তার পুটিনের যে আকাঙ্ক্ষা, আর তার আকাঙ্ক্ষা তো সে পূর্বের যে সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নটা ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে তো সে আবার সেই এরপরে দেখা যাবে যে আপনার যে সমস্ত দেশ যেটা সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, যেটা এখন ন্যাটোর মধ্যে, সেগুলো হয়তো সে ভবিষ্যতে আক্রমণ করার চেষ্টা করবে। কারণ এইটাই তো পুতিনের ইচ্ছা, যে সে এই একটা করতে পারলে পরে আস্তে আস্তে সে একটা একটা করে ধরবে। যেমন আমরা দেখেছি সে জর্জিয়ায় কি করেছে, সে ইউক্রেনে কয়েকবারই করলো আর কি। আরো কয়েকটা দেশ এখন তো তার এসে, যেমন বেলারুস, তার কথা মতো উঠে বসে। হ্যাঁ, তো এগুলো দেখে মনে হচ্ছে যে ট্রাম্প এগুলোর মধ্যে ইনভলভ হলে, এবং সে ইনভলভ হবে তো রং সাইডে। হ্যাঁ, তারপর ইসরায়েলের কথা ভাববেন। ইসরায়েলের এই যে আপনার ইন্ট্রোডাকশন আপনি বলেছেন যে ইসরায়েল আপনার গোলান হাইটস দখল করে বসে আছে। না, গোলান হাইটস তো অনেক আগেই দখল করে বসেছে। গোলান হাইটটা দখল করেছে তারা সেই 67-এর ওয়ারে, সেটাকে তারা অ্যানেক্স করেছে 81-এ, কিন্তু সেই অ্যানেক্সেশন কিন্তু কেউ আজ পর্যন্ত অ্যাপ্রুভ করেন। যেটা করেছে 2019-এ এই ট্রাম্প, 2019-এ সে এটাকে ভ্যালিডেশন দিচ্ছে। আর আমেরিকা যদি ভ্যালিডেশন দেয়, সে যদি অ্যাপ্রুভ করে, তাহলে তো এই যে আপনি ইংল্যান্ডের কথা বলেন, ইংল্যান্ড তো মোটামুটি ব্লাইন্ডলি আমেরিকাকে ফলো করে। হ্যাঁ, কাজেই আমি বলবো যে তারা তো অলরেডি এটা অ্যানেক্স করেছে। এখন সেটেলমেন্ট, তারা তো বললো তাদের সেটেলমেন্ট ইলিগাল না, তাদের সেটেলমেন্ট লিগাল, ওর টেরিটরি তো তাদেরই। এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি যে আশঙ্কাটা করছি সেটা হচ্ছে যে আপনার গোলান হাইটস তারা এখন ধরেই নেয় যে তাদের টেরিটরি, এবং আমার মনে হয় তারা এখন ধরে নিচ্ছে যে এই গাজা এবং ওয়েস্ট ব্যাংকও তাদের টেরিটরি। এটা একটা সময়ের ব্যাপার। যেমন ধরেন এই যে গাজায় যেটা হচ্ছে, আমি তো মনে করি যে গাজায় তারা যেটা করছে, তারা এমন ভাবে গাজানদেরকে মানে হয়রানি করছে, তাদেরকে এমন ভাবে এক্সস্ট করে দিচ্ছে যে তাদের শেষ পর্যন্ত ওই নিকটবর্তী কোনো দেশে যাওয়া ছাড়া, ধরেন আপনার ইজিপ্টে বা জর্ডানে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবেন। এবং আমার মনে হয় তারা ওই ওয়েস্ট ব্যাংক আর গাজা তারা অলরেডি তাদের টেরিটরি ধরে নিয়েছে, তারা আস্তে আস্তে দখল করবে। কিন্তু এটাই কি শেষ? এই গাজা নিয়ে নিল, ওয়েস্ট ব্যাংক নিয়ে নিল, তারপরে আর কি? মানে আমি মনে করি যে এই যে মিডল ইস্টার্ন যে সমস্ত পাওয়ার এখনো মনে করে, এবং ইসরায়েলের সাথে যাদের বন্ধুত্ব, যেমন দুটো দেশের কথা আমি উল্লেখ করি, জর্ডান আর আপনার ইজিপ্ট,
ইসরায়েলের যে অ্যাম্বিশন, তারা কি ওখানেই বসে থাকবে, ওই গাজাটা নিয়ে, ওয়েস্ট ব্যাংকটা নিয়ে কি বসে থাকবে, নাকি আস্তে আস্তে তারা আপনার ওই ইয়া ধরবে, জর্ডান ধরবে, লেবানন ধরবে, ইজিপ্টও হয়তো একসময় ধরবে, এভাবে আস্তে আস্তে ধরবে। আহ, তো আমি তো মানে আসলে যেগুলো আমরা লক্ষ্য করছি এই এই বছরে যেগুলো ঘটে গেল, হ্যাঁ, বাংলাদেশের কথা নাই বললাম, সেটা তো আমরা জানি, কিন্তু বাংলাদেশটাও যে কোথায় যাচ্ছে সেটাও তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, কাজেই এই বছরটা যে সমস্ত ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে শঙ্কিত করা ছাড়া আমি কোনো ভালো কিছু দেখছি না। হ্যাঁ, হোপফুলি ভালো কিছু আসুক সেটাই আশা করি, কিন্তু আমি কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না। জি, আপনার আপনার যে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে একজন বিশ্লেষক হিসেবে। আমি গোলাঘাটের কথা আপনি সঠিকভাবে বলেছেন যে 69-70-এর যে সময়টি আছে এই সময় তারা নিয়ে নিয়েছিলেন এবং অ্যানেক্স করে নিয়েছেন, কিন্তু এখন কিন্তু তারা যে বাফার জোন যেটিকে নামে পরিচিত সেটিও তারা নিয়ে নিয়েছেন এবং সেটিও তারা স্বীকৃতি বলছেন যে আন্তর্জাতিক স্বীকৃতি চাই এখানে, এটা ইসরায়েলের অংশ। এবং আপনি সঠিকভাবে বলেছেন এখানে তারা বসে থাকবেন না, এখান থেকে জর্ডানের বেশ কিছু অংশ, 2/3 অংশ, ইরাকের অর্ধেক অংশ এবং লেবাননের একটি অংশ, এবং অবশেষে যে ইজিপ্ট, যে মিশর আছে সেখানে কায়রো সহ বড় একটি অংশ নিয়ে নেবেন। ইভেন তাদের যে গ্রেটার ইসরায়েলের ম্যাপ আছে সেটিতে সৌদি আরবের 1/3 ইনক্লুডেড আছে। কাজে আপনি সঠিকভাবে বলেছেন যে সরকারগুলো এখন তারা মনে করছেন তারা সেফ, তারা বন্ধুত্ব ভাব বজায় রেখেছেন ইসরায়েলের সাথে এবং আমেরিকার সাথে। তাদের তো কিছু হবে না, তারা তো যথেষ্ট উপঢৌকন পান, অর্থ পান, প্রতিপত্তি পান, কিন্তু সেই জনগণ যারা আছেন সেই জায়গার তাদের হবে সমস্যা এবং তারা হারাবেন সব কিছু। আজকে যিনি ক্ষমতায় আছেন কালকে তিনি ক্ষমতায় নাও থাকতে পারেন এবং সেটাই স্বাভাবিক। হোসনি মোবারক ছিলেন এত বছরের পর বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, কি হলো? দের ইজ নো হোসনি মোবারক, কিন্তু হোসনি মোবারক জায়গা নিয়েছেন এখন সিসি, তাদেরই লোক। এনিওয়ে, এটি আরও বেশি আলোচনা করা যাবে, আরও ব্যাপক আলোচনার প্রয়োজন আছে এবং সামনের সময় আমরা সেটি করব। আমি আয়েশা দেওয়ান আপনার কাছে যাচ্ছি। আপনি শুনলেন মনির মোস্তফা আলীর কাছ থেকে ট্রাম্পের ক্ষমতায় আসা অর্থাৎ জয়ী হওয়া ইলেকশনে, এটি উনি বলছেন একটি উল্লেখযোগ্য ঘটনা 2024 সালের। আপনি সেটা মনে করেন কিনা এটি একটি ব্যাপার। দ্বিতীয় হচ্ছে ওনার ক্ষমতায় আসার আর মাত্র অল্প কিছুদিন আছে, জানুয়ারির 20 তারিখে উনি ক্ষমতা গ্রহণ করবেন, আজকে 27 তারিখ, সো 3 উইকস এরকম একটি ব্যাপার। এবং উনি ক্ষমতা আসার পরে অনেক কিছু বদলে যাবে বলে আমরা অনেকেই মনে করছেন, আমরাও তাই দেখছি, উনি নিজেও বলছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে অনেক দেশের সাথে ওনার সম্পর্কের অবনতি ঘটবে। ওনার বলতে উনি নিজে করছেন এটি, কিন্তু আমেরিকার সাথে সম্পর্কের অবনতি ঘটবে এবং এই ঘটার মাধ্যমে আরও খারাপ হবে। আমেরিকা কি নতুন কোনো বন্ধু তৈরি করতে পারবে বলে মনে করেন? এটি একটি ব্যাপার, কারণ তারা নেটো থেকে বের হয়ে আসবেন। অনেকেই বলছেন এটা বের হয়ে আসা উচিত ছিল অনেক আগেই। কিন্তু নতুন যেটা শুনছি ট্রাম্পের কাছ থেকে আমরা, সেটা হচ্ছে উনি গ্রিনল্যান্ড চান। হি ওয়ান্টস টু টেক গ্রিনল্যান্ড। দর্শক, আপনারা যারা দেখছেন আপনারা মনে রাখবেন গ্রিনল্যান্ড কিন্তু একটি দেশ না, গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের একটি কলোনি। সো উনি ডেনমার্ক নিয়ে স্ট্র্যাটেজিক কারণে গ্রিনল্যান্ডকে নিয়ে নিতে চান, এটি আমেরিকার হতে হবে। প্যানামা ক্যানেল, এটি প্যানামার, এবং সেটি উনি বলছেন এখন আমেরিকা দখল করে নেবে, কারণ এখান থেকে চীনের প্রচুর জিনিসপত্র যাওয়া আসা করে, কাজে এটা হতে পারে না, এটিও অধিগ্রহণ করবেন। এছাড়া আপনারা শুনেছেন কিনা ওনার ক্রিসমাস বক্তব্য, যেখানে উনি বলেছেন যে ক্যানাডার উচিত আমেরিকার 51 স্টেট হয়ে যাওয়া, এতে ক্যানাডা তার সুরক্ষা পাবে সামরিকভাবে, তাদের অর্থনীতি বাড়বে এবং তাদের জনগণের ট্যাক্স দেওয়া যেটা আছে সেটা কমে যাবে। আমি আসলে জানি না প্রশ্নটি কি করব, বাট আমি আপনার রিয়াকশনটা শুনতে চাচ্ছি। এতগুলো শত্রু তৈরি করছেন উনি, অথবা সম্পর্ক খারাপ করছেন, নতুন বন্ধু কে হতে যাচ্ছে, এবং আপনার দৃষ্টিতে এই যে স্টেটমেন্টগুলো আমি উল্লেখ করলাম আপনার কাছে, আপনি কিভাবে দেখছেন সেটি? ধন্যবাদ হাবিব। তো এই পুরো কথাগুলোই কিন্তু এগুলো আবার সেই আপনি প্রথম যে ব্যাপারটি আলোচনা করছিলেন একটু আগে, যে 2024-এর যে অ্যাটমসফিয়ার ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি কি কি ঘটেছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা কোন দিকে যাচ্ছি অ্যাজ এ নেশন কিংবা অ্যাজ এ হোল ইউনিভার্স।
কান্ট্রি ওয়ার্ল্ডে কি হতে যাচ্ছে সেটারই একটা ইন্ডিকেশন দিচ্ছে। তো এটাতে আমি সেই 24-এর ঘটনাগুলোর জের ধরেই বলবো যে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়া, মানে দ্বিতীয়বার তিনি প্রেসিডেন্ট হিসেবে এসেছেন, এটা একটা বড় ঘটনা 2024 এর জন্য। কিন্তু সেটার সাথে যে অনেকগুলো ডাইনামিক্স ওয়ার্ল্ড ওয়াইড যেটা আমাদেরকে ইন্ডিকেট করছে চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডাইনামিক্স, সোশ্যাল যে ডাইনামিক্সটা সেখানেও কিন্তু অনেক পরিবর্তন এসছে। তারপরে ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া, এখন কিন্তু পলিটিক্স প্রোপাগান্ডা মানে এত বেশি হচ্ছে যে সেটা দিয়েও কিন্তু আমরা অনেক বেশি পলিটিক্যাল ডিরেকশন এবং কান্ট্রির মানে প্রত্যেকটা মুভমেন্ট সেভাবে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে। আরেকটা যেটা আপনি ইন্টারন্যাশনাল কনফ্লিক্টস এন্ড ডেভেলপমেন্ট, যেটা অলরেডি আপনিও কথা বলেছেন যে এগুলো হয়েছে। তো এবার এই হাইলাইটস গুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা শুধু রাশিয়াতে নয়, সাউথ কোরিয়াতে এবার যেটা হয়েছে, অপোজিশন পার্লামেন্ট টেক ওভার করেছে, কিংবা আপনি বিভিন্ন দেশেই আমরা দেখছি সেক্টরিয়াল গভর্নমেন্টরা এসছে, টুক ওভার করেছে পাওয়ার, কিংবা ইলেকশনে পুনর্নির্বাচিত হয়েছে রাইটিস্ট পলিটিক্যাল পার্টিগুলো। তো এটা পুরো ওয়ার্ল্ডের একটা ডিফারেন্ট টাইপের ডেমোগ্রাফিক ডাইনামিক্স আমাদের সামনে প্রিডিক্ট করছে যে 2025 টু অনওয়ার্ডস আমরা কিরকম বিশ্ব দেখতে পাবো। কারণ তো মানুষের এই মাইন্ডসেটের শিফটিং, এবং আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া গুলো যেভাবে ইনফ্লুয়েন্স করছে, আপনি দেখবেন রাইটিস্ট পলিটিক্স এর আইডিয়া গুলো যে আইসোলেশন বিটুইন দ্য কান্ট্রিজ, এটা অনেক বেশি স্ট্রং এখন রোল প্লে করছে। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প ইনফ্যাক্ট লিডার এই কনসেপ্টের, এই থিওরির। তো সেটা যদি আমেরিকা যদি সেই রোলটা নিয়ে নেয় তাহলে এটা অবশ্যই একটা বিরাট ইম্প্যাক্ট হবে, এবং সেটারই সূত্র ধরে কিন্তু এই কথাগুলো আসছে। তিনি যে এই যে এখন আমার কানাডাকে কিন্তু এটা প্রথমবার বলেননি, ক্রিসমাস স্পিচের আগেও যখন ট্রুডো দেখা করতে এসেছিল মারালাগোতে, সেদিনও তিনি কিন্তু গ্রিটিংস এর সময় ওকে হ্যান্ডশেক করে খুব জোক করে বলেছে যে আমরা ওয়াই কান্ট ইউ বিকাম দ্য স্টেট টু ইউএস। তো এটা নিয়ে তখনও খুব জোকস হয়েছে যে এখন এক্সিস্টিং কান্ট্রির প্রেসিডেন্ট দেখা করতে আসছে প্রাইম মিনিস্টার, তাকে সেভাবে, এটা ভীষণই আনঅর্থোডক্স এবং আনট্রেডিশনাল অ্যান্ড আনএথিক্যাল টু অ্যাপ্রোচ দ্যাট ওয়ে, বাট হি ডিড অল অফ দ্যাট। তো এবার আবার সেটা রিপিট করেছে। তারপরে পানামা ক্যানাল নিয়ে বলুন, কিংবা যেখানে যেখানে তিনি হাত বাড়াচ্ছেন, এগুলো সবই হচ্ছে টেরিটোরিয়াল একটা গভর্নমেন্ট মেন্টালিটি, এবং আপনি যত বেশি নিজের মানে পাওয়ারের বলয়টাকে শক্ত করবেন, কিন্তু ইন্টারন্যাশনালি যেটা আমরা গ্লোবাল প্ল্যাটফর্ম চিন্তা করেছি এতদিন ধরে, যে সমস্ত রাষ্ট্রগুলোর মূল ফাউন্ডেশন যেটা ছিল সেখান থেকে সরে আসে অনেকটা, এবং আমেরিকা ফার্স্ট এই কথাটাতে রেখেই, এবং যখন আমেরিকা ফার্স্ট বলছি সেভাবে অন্যান্য ইউরোপিয়ান দেশও কিন্তু একই আইসোলেশনে চলে যাচ্ছে। সবাই যার যার নিজস্ব ইয়ে ভাবছে যে আমার বলয় কি করে বাড়াবো, আমার নিজের দেশের মধ্যে আমি নিজেকে শক্ত রাখতে হবে, অন্যদের নিয়ে আই এম নট কনসার্ন। এবং সেটারই একটা রিফ্লেকশন এই ন্যাটো থেকে বেরিয়ে আসার হুমকি, কিংবা বেরিয়ে আসবেনও হয়তো উনি, আমরা জানি না। কারণ অনেক সময় অনেক কিছু বলে না অনেক বেশি বাজে, কিন্তু কাজের বেলা হয়তো ততখানি হয় না, সেখানে অনেক ডিপ্লোম্যাটিক ব্যাপার হয়তো তাকে মেনটেন করতে হবে, কিন্তু হি লাভস টু টক ইন দ্যাট ডিরেকশন, কারণ এটা হচ্ছে তার ভিশন, যে সেটা ওয়ার্ল্ডকে কিংবা তার আমেরিকাকে উনি ওইভাবেই দেখতে চান বলে হয়তো সেভাবে ওটাকে ভিশনটা ক্যারি করেন। এটার সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা হবে ওয়ার্ল্ড পলিটিক্সে 2025-এ, যেটা অলরেডি আমরা 24 থেকেই দেখছি, যে এই যে রাশিয়ার আগ্রাসন বেড়েছে, অ্যানেক্স করুক কিংবা যে আধিপত্য বারবার ব্যাপার, এবং প্রত্যেকটা দেশ ইউরোপের মাঝখানেও যে এই যে সমস্ত রাইটিস্ট পলিটিশিয়ানরা পাওয়ারে যাচ্ছে, ক্ষমতা নিচ্ছে, এবং এরা যদি সবাই একসাথে হয় তাদের কাছে এটাই খুব বেসিক নর্মস হয়ে দাঁড়াবে, যেখানে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু অ্যান্টি ইমিগ্রেন্ট কথা বলবে। তার মানে এক দেশ থেকে এক দেশে মানুষের যে এখন ডাইভার্স মুভমেন্ট, সেটাকে বন্ধ করবে, এবং এটা একটা পার্টিকুলার গ্রুপ অফ কান্ট্রি উইল বি ভিকটিম, সেটা আমরা জানি কারা কোন দিকে এফেক্টেড হবে। তো এইটার লিডারশিপ যখন আমেরিকার মতো একটা দেশ নেবে নেতৃত্বটা, তখন অবশ্যই পৃথিবীতে আমরা যেভাবে দেখার চেষ্টা করছি, কিংবা যেই গ্লোবাল পিসফুল একটা হারমোনি দরকার, সেটা ব্যাহত হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পরপরই আমরা জানি যে ইসরায়েল প্যালেস্টাইনের যে ব্যাপারটা নিয়ে, হামাসের সাথে যুদ্ধ নিয়ে যে অবস্থা এখন আছে, এটা কিন্তু এর চাইতে ইট ইজ গোয়িং টু বি ওয়ার্স। যদিও আমি জানি যে এবারের ইলেকশনে আমাদের যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় হয়তো বাইডেন সরকারের সাথে দ্বিমত পোষণ করেই অনেকে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন, কিংবা
বিপক্ষে ভোট দিয়েছেন, কিন্তু এটা আমরা সবাই জানি যে আলটিমেটলি ট্রাম্প সরকারের নেতানিয়াহু সরকারের সাথে কতখানি বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হবে, কিভাবে তারা মিডল ইস্টে দুটো দেশ মিলে, এখন সিরিয়াও সেই পিকচারে চলে এসছে, তো এই যে টেরিটোরিয়াল পাওয়ার প্লে করা কিংবা ইসরায়েলকে দিয়ে সেই কাজটা আমেরিকা করবে, যে সেখানে আরো এক্সপ্যান্ড করা ইসরায়েলের শক্তি এবং ইসরায়েলের ভূমি দখল, তো এই ব্যাপারটা অবশ্যই পুরো মিডল ইস্টকে ভীষণ আনরেস্ট করবে। এবং সেটা থেকে যেটা হচ্ছে যে রাশিয়া আরেকদিকে অন্যান্য জায়গায় তারা ফোকাস করবে উইথ দ্য হেল্প অফ আমেরিকা, মেবি নট ডিরেক্ট হেল্প কিন্তু উইথ মরাল সাপোর্ট। যেখানে হয়তো রাশিয়া ইন্টারভিন করবে সেখানে হয়তো আমেরিকা কোনো কথাই বলবে না, যেটা ইউক্রেনের বেলায় হয়তো হবে, কিংবা সেই সাথে সাথে আরো অন্যান্য দেশে। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে একটা কি বলে স্নায়ু যুদ্ধ তৈরি করবে মোর সব দেশের মধ্যে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সারফেসে, এবং সেটা অবশ্যই ইট ক্যান বি এ ইন্ডিকেটর অফ নেক্সট ওয়ার, সেটা যেভাবেই আসতে পারে। ওকে, আই হোপ নট, মানে হোপ ইজ আ বিগ থিং। আমি সেই জন্য বলেছি ইট ক্যান বি ইন্ডিকেটর, কি হবে আমরা জানি না। মানে এটি মানে কানাডাকে 51তম স্টেট করতে চাওয়া, পানামা ক্যানাল দখলের ব্যাপারটি একটু ঐতিহাসিক ব্যাপার আছে, ঠিক আছে, তারপরেও এটি আরেকটি দেশের স্বাধীন সার্বভৌম এরিয়া, এটি জোর করে নিয়ে আসার কথা বলা, গ্রিনল্যান্ডকে নিয়ে আসা। আপনি সঠিকভাবে বলেছেন যে যে আমেরিকান মুসলমান যারা আছেন তারা কিন্তু বাইডেনের বিপক্ষে ভোট দিয়েছেন, ট্রাম্পকে ভোট দেননি, বাইডেনের বিপক্ষে ভোট দিয়েছেন। অনেকের সাথে আমি কথা বলেছি, তাদের কথা হলো এটি এখন যে সিচুয়েশনে আছে বা তখনও ছিল, আর কত খারাপ হতে পারে। যদি আরও খারাপ হয়, এখন যিনি আছেন তাদেরকে জেনে রাখতে হবে এটির একটি শিক্ষা তারা পাবেন। আমরা জানি আমাদের জন্য এটা কোনো অর্থবহ করে না বা সুফল বয়ে আনবে না, বিকজ আমেরিকার ফরেন পলিসি, ইউকে ফরেন পলিসি বা পশ্চিম বিশ্বের ফরেন পলিসি হচ্ছে এই অঞ্চলকে একেবারে তছনছ করে রাখা, এটি তাদের একটি ফরেন পলিসির অংশ। কাজেই আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু দিন শেষে আপনি যেটি বললেন সেটি হচ্ছে আমরা সামনে অস্থিতিশীল পরিস্থিতি দেখতে পাচ্ছি। দ্যাট ইজ নট এ গুড সাইন। ঠিক আছে, আমি আসছি আপনার কাছে ফেরত। মনির মুস্তফা আলী, আপনি কিছুক্ষণ আগে ট্রাম্পের কথা বলছিলেন, বেশ অনেকগুলি কথা বলেছেন ট্রাম্পের কথা, আমি ট্রাম্পের কথা আবার ফেরত আসি একটু। আমরা জানি ট্রাম্প, প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প, তার ট্রানজিশন একটি ফাইনাল স্ট্রেচে আছে। আমি কিছুক্ষণ আগে বলছি লেস দেন 2 উইকস সময়ে উনি 47তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং ক্ষমতা অধিগ্রহণ করতে যাচ্ছেন। ইন রিসেন্ট মান্থস ট্রাম্প এবং তার টিম বিশেষতভাবে বেশ কয়েকটি পলিসির উল্লেখ করেছেন, যেটি তারা ডে 1-এ নিতে যাচ্ছেন। এটিকে আমরা জানি ইনাগুরেশন ডে হিসাবে পরিচিত, জানুয়ারি 20 তারিখ, আগামী জানুয়ারি 2025 তার প্রেসিডেন্সির, যার মধ্যে বেশ কিছু জিনিস তারা উল্লেখ করেছেন, বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম কয়েকটি আমি আপনার কাছে তুলে ধরব। নাম্বার 1, ক্লোজ দ্য US মেক্সিকো বর্ডার। এটা শুরু হবে what Trump says, I quote, the largest deportation program in American history, unquote. এরপর উনি বলছেন expedite permits for drilling and fracking. এনভায়রনমেন্টের কোনো দরকার নেই। বেশ কিছু অর্থাৎ এনভায়রনমেন্টাল প্রসেস আছে যেটি এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য রাখা ইন প্লেস আছে, জায়গা মতো আছে, তৈরি করা হয়েছিল। উনি বলছেন এই সমস্ত তিনি বাতিল করে দিবেন, রোল ব্যাক, বাতিল করে দিবেন সব কিছু। উনি বেশ কিছু মানুষ যারা জানুয়ারির 6 তারিখে 2021 সালে আক্রমণ করেছিলেন ক্যাপিটাল হিল, যাদেরকে আমরা ইনসার্জেন্সি বলে থাকি ইউএস ক্যাপিটালে, তাদের জন্য একটি সাইন করবেন অ্যান এক্সিকিউটিভ অর্ডার, এইটি তাদেরকে ক্ষমা করে দিবেন। উনি বলছেন একটি এক্সিকিউটিভ অর্ডার উনি দেবেন যার মাধ্যমে খাত দ্য ফেডারেল ফান্ডিং কমিয়ে ফেলবেন ওই সমস্ত স্কুলের অ্যাজ এ পানিশমেন্ট পুশিং, যারা ক্রিটিক্যাল রেস থিওরি পড়াবে স্কুলে, যারা জেন্ডার ইনস্যানিটি এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেশাল, সেক্সুয়াল অ্যান্ড পলিটিক্যাল কন্টেন্ট বিষয়বস্তু থাকবে তাদের বইতে, এই ধরনের স্কুলগুলোকে তারা ফান্ডিং বন্ধ করে দিবেন। আরও বলেছেন যে জো বাইডেনের
ইলেকট্রিক ভেহিকল পলিসি যেটি আছে, ইভি পলিসি, সেটিকে তারা বাতিল করে দিবেন। নতুন করে ট্যারিফ বসাবেন, দ্রব্য পণ্য যা আসবে 3টি দেশের কাছ থেকে, মেক্সিকো, কানাডা এবং চায়না। হাউ ডু ইউ সি, আপনি কি এই যে ব্যাপক জিনিসের এর প্রভাব, প্রথম কথা হচ্ছে উনি যেটি বলছেন উনি আসলে ডে ওয়ানে করবেন কিনা, অনেকেই বলছেন করবেন, আপনি এটি কীভাবে মনে করেন? দ্বিতীয় কথা হচ্ছে এর প্রভাব ব্যাপকভাবে আমেরিকার ভিতরে কতখানি পড়তে পারে, এবং বাইরে যারা আছেন, যারা স্পেশালি বিজনেসের সাথে জড়িত, যাদের মাধ্যমে আমেরিকা ইজ এ সার্ভিস ওরিয়েন্টেড কান্ট্রি, বিজনেস ওরিয়েন্টেড কান্ট্রি, কতখানি প্রভাব অর্থনীতিতে পড়তে যাচ্ছে, এবং তার ফলে আমাদের যারা সাধারণ মানুষ আছি আমরা কতখানি সাবধান হওয়া উচিত, কি করা উচিত? আপনি যেগুলোর উল্লেখ করলেন এর সবকিছুই হয়তো উনি করবেন না, তবে অনেকগুলো উনি করবেন। যেমন আপনার ইলেকট্রিক ভেহিকেলের যে এটা বললেন, আমি জানি না এটা কিভাবে করবে, কারণ ইলেকট্রিক ভেহিকেলের যিনি আমি বলবো ফাদার অফ ইলেকট্রিক ভেহিকেল, সে হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক তো এখন বলা হয়ে থাকে যে ওনার কো প্রেসিডেন্ট। হ্যাঁ, কাজে সেটা এই দুজনের মধ্যে কিভাবে যাবে আমি ঠিক বুঝতে পারছি না। বাকি যেগুলোর কথা বললেন আপনার ইমিগ্রেশন, হ্যাঁ ইমিগ্রেশনের ব্যাপারটা সে তো প্রথম সেই করেছে। সেই ইমিগ্রেশনের সাথে আমি আরেকটু যোগ করবো যে আপনার এই যে মুসলিম ব্যান ছিল, তার সে প্রথমে যখন প্রেসিডেন্ট হলো 2017 যখন উনি অ্যাসিউম করলেন অফিস, তখন যে ব্যানটা করেছিল, দেখেন সেটা কিন্তু আপনার ইউএস ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজগুলোতে আপনার কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, যার ফলে তারা কিন্তু চিঠি লিখেছে, যারা তাদের ছাত্রপাত্র যারা বাইরে আছে, যারা বেড়াতে গেছে, তারা যাতে ওই 19 তারিখের মধ্যে ফিরে আসে। হ্যাঁ, কাজেই এটা উনি হয়তো করবেন, ইমিগ্রেশনের ব্যাপারটা তিনি করবেন। ট্যারিফের ব্যাপারটা তিনি করবেন, হয়তো করবেন। আমি এটাও আশা করি যে হয়তো ওই হুমকি দামকি দিচ্ছে ট্যারিফে, যাতে করে এই যে সমস্ত দেশের সাথে সে হুমকি দামকি দিচ্ছে তাদের থেকে যে তার যে ডিলগুলো, সেই ডিলগুলো যাতে ভালো, কারণ এই ট্যারিফের ব্যাপারটা কিন্তু আসলে আলটিমেটলি কিন্তু ইউএস কনজিউমারদেরই বহন করতে হবে। এবং তার ফলে কি হবে? তার ফলে যেটা হবে সেটা হলো এই যে দ্রব্যমূল্য যে কন্ট্রোল, তার যে ইলেকশনের যে ইস্যুগুলোর ভিত্তিতে তিনি ইলেক্টেড হয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে আপনার ইনফ্লেশন। কিন্তু সেই ইনফ্লেশনকে কিভাবে কন্ট্রোল করে যদি এইটা উনি কার্যকর করে, সেই 10% হোক, 20% হোক, বা মোর দ্যান 20% হোক, এগুলো আমি ঠিক বুঝতে পারি না। আবার ইমিগ্রেশনের সাথে আপনার যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস, বিশেষ করে সাউথ আমেরিকা, মেক্সিকো অ্যান্ড আদার সাউথ আমেরিকান কান্ট্রিজ, এটা দিলেও কিন্তু আপনার ইনফ্লেশন আবার বেড়ে যাবে। এবং তার পিছনে কারণ হলো, দেখেন আমরা যখন দ্রব্য মূল্যের কথা দেখি, তখন আমরা কিন্তু দেখি এগ্রিকালচারাল প্রোডাক্টস, এবং এই এগ্রিকালচারাল প্রোডাক্টসে কিন্তু আপনার এই মেক্সিকান এবং সাউথ আমেরিকান লেবার ফোর্সে কিন্তু এই দ্রব্য মূল্যটা কমিয়ে রাখার জন্য একটা ভূমিকা রাখে তারা ইউএসএ। এবং তাদেরকে যদি চলে যেতে হয়, তাহলে বাকি যারা থাকে, মানে যাদের চাকরিটা উনি নিশ্চয়তা দিবেন, যেমন ধরেন ব্ল্যাকরা আছে এবং আদার মানে লিগাল যে ইমিগ্রেন্টস আছে, তাদের তো আপনার ওই এটা ওয়েজেস বাড়াতে হবে, বাড়িয়ে তো কোনো উপায় থাকবে, কিভাবে করবেন? তো এই জন্য আমি বলছি যে তিনি কিছু কিছু জিনিস করবেন, কিছু কিছু জিনিস করবেন না। জানুয়ারি 6 এর যে ব্যাপারটা, আমি আশঙ্কা করছি যে উনি ওটা হয়তো ওই 20 তারিখেই উনি ওই সবাইকে মাফ করে দেবেন। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো, আমি যেটা আশা করছি, এই যে মানে কিছুক্ষণ আগে আপনারা যেটা বললেন যে মুসলমানরা তাকে ভোট দেয়নি, কিন্তু ওই বাইডেনকে একটা মেসেজ দিয়েছে, বা ডেমোক্রেটিক পার্টিকে একটা মেসেজ দিয়েছে। এই মেসেজটার প্রয়োজন ছিল ডেমোক্রেটিক পার্টির জন্য। তবে ট্রাম্পের ব্যাপারে আমরা যেটা আশঙ্কা করছি যে তিনি এটা করবেন, ওটা করবেন, আমার মনে হয় তিনি একটা আমি কি বলবো, মানে হি উইল ব্রিং chaos টু অর্ডার। হ্যাঁ, এমন একটা chaos হবে যার ফলে আগামী 2 বছর আমরা হয়তো এই chaos-এর মধ্যে থাকবো, এবং 2 বছর পরে এই chaos-এর ফলস্বরূপ দেখা যাবে যে কংগ্রেসে ডেমোক্রেটরা মেজরিটি হয়ে আসছে। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে
রিপাবলিকানরাও সম্ভবত এটা টের পেয়ে গেছে, যার ফলে দেখেন এই যে ইদানিং গভর্নমেন্ট শাটডাউনের ব্যাপারে যে এটা হলো আর কি, সেখানে কিন্তু অনেক রিপাবলিকানরা তার পক্ষে যায়নি, তিনি যেটা করতে বলেছেন সেটা করেননি। হ্যাঁ, এবং আমি আশা করব যে তারা হয়তো একটা ভূমিকা রাখতে পারে এই মানে ট্রাম্পকে কন্ট্রোল করার ব্যাপারে। যেমন ট্রাম্প কন্ট্রোল করার চেষ্টা করে কংগ্রেসকে, কিন্তু আমার মনে হয় এবার এই কংগ্রেসই চেষ্টা করবে ট্রাম্পকে কিছুটা কন্ট্রোলের মধ্যে রাখার জন্য। হ্যাঁ, এটা হয়তো তারা করবে রিপাবলিকান পার্টিকে সেভ করার জন্য। আদারওয়াইজ আপনি দেখবেন যে যদি মানে তার যে এজেন্ডা গুলো, তার যে মানে ক্যাম্পেইন প্রমিস গুলো, সেগুলো যদি সত্যি সত্যি সে করে, তাহলে মিড টার্ম ইলেকশনে রিপাবলিকানরা ভীষণভাবে হেরে যায়। হ্যাঁ, আপনি মানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, খুব স্বাভাবিকভাবে খুব সুন্দর করে বলেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য একবার একটু পরিষ্কার করি। আপনি ধরে নিন সব ইমিগ্রেন্টদের আপনি বিদায় করে দিয়েছেন, যারা ফলে যারা খেতে খামারে কাজ করেন। মনে রাখবেন, খাদ্য যে বস্তু আছে, খাদ্য দ্রব্য, এটির অন্যতম চালিকা শক্তি হচ্ছে সাউথ আমেরিকা। সেটা এই দেশের ভিতরে খেতে খামারে, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, এনিওয়ার, ডেকোটা, ইলিনয়, এনিওয়ার, আর মেক্সিকো ইটসেলফ। তো মেক্সিকো ইটসেলফে ওখানে যারা কাজ করেন তাদের ব্যাপার, কিন্তু এখানে যারা কাজ করেন তাদের বেশিরভাগই আনডকুমেন্টেড। তাদের যদি বের করে দেওয়া হয়, মনির মুস্তফা আলী যেটা বলছিলেন, তাহলে এই কাজটি কে করবে? আমি, আপনি, যারা ব্ল্যাক আমেরিকান আছে তারা। আর সেটা যদি আমরা করেই থাকি, তাহলে আমাদের মজুরি কত হবে? মিনিমাম $15, $20। তাহলে যেই ওয়াটারমেলন আপনি কিনছেন আজকে $10 দিয়ে, তার মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে? এইটির কথা উনি বলছিলেন। তাহলে ইনফ্লেশনটা আপনি কন্ট্রোল করবেন কিভাবে? ইনফ্লেশন তো বেড়ে যাবে, বাড়তে বাধ্য। তার উপর উনি যেটি আরেকটি বলছেন যে আপনি ইম্পোর্ট ট্যাক্স বসাবেন। ট্যারিফের কথা, আসল ট্যারিফ হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স, নাথিং এলস। যদি যেই জিনিসের দাম $100 হয়ে থাকে, মূল্য $100 হয়ে থাকে, সেটা যদি $200 দিয়ে কিনতে হয়, আমি সেটি কিনবো $250 থেকে $300 পরবর্তীতে। তাহলে যদি সেটি হয়ে থাকে, আপনি বলছেন যে আগামী মিড টার্মে একটি বিপর্যয় আসতে পারে, কারণ আমরাই তো ভোট দিয়ে থাকি, সাধারণ মানুষ। ইটস এ গুড অ্যানালজি। আমি আসছি এই ব্যাপারে, আরো অনেকগুলো বিষয় ছিল। আমি আয়শা ধরুন আপনার কাছে যাব এবং একটু বাংলাদেশ প্রসঙ্গে আসবো। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ অথবা গতকাল আমার মনে হয় একটি প্রতিবেদন বেরিয়েছে। সেটি বেরিয়েছে একটি ব্রিটিশ পত্রিকায়, এবং এর একটি গ্লোবাল হেডলাইন হয়েছে। এটি বলছে যে আমরা জানি গত 5 দশকে বাংলাদেশ বিভিন্ন সময় ফ্রিকোয়েন্টলি গ্লোবাল হেডলাইন হয়েছে, ফ্রিকোয়েন্টলি। ওকে, বিভিন্ন কারণে, কারাপশন, দারিদ্রতা, ন্যাচারাল ডিজাস্টার। কিন্তু এবার একটি ব্রিটিশ উইকলি, উইচ ইজ দ্য ইকোনমিস্ট, বলছেন বাংলাদেশকে তারা রেকগনাইজ করছেন অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড in 2024, not for its challenges, এর যে চ্যালেঞ্জ আছে তার জন্য না, কিন্তু এ যে প্রোগ্রেস করেছে, এই প্রোগ্রেসের কারণে তারা বলছেন এটি একটি বেস্ট প্লেস। এবং তার প্রাইমারি রিজন বলছেন the named it is because the fall of authoritarian rule and possibility, যে সুযোগটি তৈরি হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন। আপনি এই রিপোর্টটি কিভাবে মূল্যায়ন করবেন এবং আসলে কি তাই কিনা? এটা রিপোর্টটা তো অবশ্যই, এটা একদিক থেকে ইটস এ ভেরি বিগ থিং ফর বাংলাদেশ, কারণ ওরা প্রত্যেক বছর একটা দেশকে বেস্ট কান্ট্রি হিসেবে রিকগনাইজ করেন। ইকোনমিস্ট আপনি জানেন যে ইটস প্রিটি রিনাউন্ড ম্যাগাজিন। তো সেদিক থেকে বাংলাদেশের এই রিকগনিশন পাওয়াটা অবশ্যই প্রেস্টিজিয়াস ব্যাপার। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে যেই কারণটা নিয়ে, আশা নিয়ে তারা, কিংবা তাদের যেই ইমাজিনেশনটা যে বাংলাদেশে এরকম একটা রিভলিউশন করতে পেরেছে, সেটার জন্যই এই প্রগ্রেসটা যে হয়েছে, হিউম্যান সোসাইটির অ্যাওয়ারনেস, এবং সেটা দিয়ে একটা গভর্নমেন্টকে ফল করাতে পেরেছে এইভাবে এত অল্প সময়ে, বলবো সেটার জন্য অবশ্যই একটা কারেজিয়াস মুভের জন্য সেই ক্রেডিটটা ডেফিনেটলি পাওয়া উচিত। এবার যে সম্ভাবনার দ্বার খোলা হয়েছে, যেটা সবাই আমরা চিন্তা করছি যে হ্যাঁ, এই পয়েন্ট অফ
অনওয়ার্ডস আমাদের কান্ট্রির সিচুয়েশন, বাংলাদেশের সিচুয়েশন বদলাতে পারে। পলিটিক্যাল, সোশিও ইকোনমিক সিচুয়েশন, আমি বলবো যে ইটস এ কম্বিনেশন পুরো কান্ট্রির একটা চেঞ্জ আনবার ব্যাপারে। কিন্তু সেখানে অনেকগুলো প্রোজ এন্ড কনস আছে। হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই আছে যদি আমরা এই পুরো ব্যাপারটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করি, যে এই যে সুযোগটা তৈরি হয়েছে যেখানে আমরা নতুন চিন্তাধারা আনতে পারি কিংবা নতুন চিন্তাধারার রাষ্ট্র পরিচালনার ব্যাপার আসতে পারে। কিন্তু সেখানে আমরা বর্তমানে আমি বলবো যে আমরা যারা বাইরে থেকে দেখছি, দেশের ভেতরে যারা আছেন, যারা প্রতিদিন একটা ব্যাপারটাকে ফেস করছেন, তাদের একটা অ্যাঙ্গেল থাকবে এবং আমরা যেভাবে দেখছি কিংবা আমরা যখন দেশে যাচ্ছি, আমার যেটা ব্যক্তিগত বিশ্লেষণের জায়গায় যে এখানে অনেকগুলো শঙ্কা রয়ে গেছে এবং সম্ভাবনা অনেকখানি থাকতে আছে, কিন্তু সেটার সাথে সাথে অনেকগুলো এলিমেন্টস আছে যেটাকে যদি সময়ের সাথে সাথে এই সময়ে সেটাকে যদি প্রতিরোধ করা না যায়, বিচক্ষণতার সাথে কাজগুলো না করা যায়, তাহলে কিন্তু যেই সম্ভাবনার উন্মোচন হয়েছে সেটা কিন্তু আবার ব্যাক টু ট্র্যাক হয়ে যাবে, আবার সেই পুরনো আর সেই সাইকেলের মধ্যেই আমরা চলে যাব। কারণ হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতির ব্যাপারটা, যেটা ফান্ডামেন্টালিজম আমরা জানি বাংলাদেশের রাজনীতিতে, যদিও সাধারণ মানুষের ম্যান্ডেট যদি আমরা নিতে যাই কিংবা রাজনৈতিক যে পরিমণ্ডল, সেখানে এটা কখনোই ওয়েলকাম করা হয়নি। কিন্তু ইদানিং এর এখনকার যে সারফেস, সেখানে কিন্তু আমরা ফান্ডামেন্টালিস্টের একটা রোল দেখতে পাচ্ছি, ভিজিবল রোল। আগে হয়তো রোল ছিল, কিন্তু এখন রোলটা অনেক বেশি ওপেন। সোসাইটিতে তাদের যেই কান্ট্রি যে ভূমিকাটা তারা পালন করছে সেটা অনেক বেশি ভিজিবল হচ্ছে। তো সেই জায়গাটা থেকে একটা শঙ্কার ব্যাপার আসে যে আমরা কোন ডিরেকশনে আমাদের দেশকে নিতে চাই। এটা কি কোনো একটা স্পেসিফিক রিলিজিয়ান আইডেন্টিটি দিয়ে আমরা স্পেসিফিক কান্ট্রি তৈরি করতে চাচ্ছি, নাকি আমরা এখনো সেকুলার যে কনসেপ্টটা নিয়ে বাংলাদেশ ইভলভ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, সেখানে থেকে আমরা অনেস্ট এবং সেন্স অফ ইকুয়ালিটি দিয়ে আমাদের যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টটাকে, নিউ জেনারেশনকে আমরা এগিয়ে নিয়ে আসতে চাই, যেখানে আমাদের কারাপশনের ফুটপ্রিন্ট এখন দেশে এমন ভাবে এমবেডেড যে এই নতুন প্রজন্মকে ওটা থেকে বের করা ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি যখন একটা, ইটস কাইন্ড অফ এ ভিশাস সাইকেল, একটা চক্রের মধ্যে ঘুরতে ঘুরতে সেটা আমরা যতই ক্লিন স্লেট তৈরি করবার চেষ্টা করি, এটা খুব ডিফিকাল্ট হয়। তো এখানে অনেকগুলো বাধা আছে এবং এই বাধাগুলোতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সরকারে যারা আছে তারা যদি, আর আমি যেটা একটা জিনিস আমার কাছে বারবার মনে হয় যে কোনো দলীয় প্ল্যাটফর্ম ছাড়া যদি আমরা চিন্তা করি যে পয়েন্টিং ফিঙ্গার, যখনই কোনো রকমের অরাজকতা হচ্ছে, কিংবা এখন আপনি দেখবেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই কথা বলছেন যে যেই মনোকামনা নিয়ে কিংবা যেই স্পিরিট নিয়ে সাধারণ মানুষ 5ই আগস্টের এই ঘটনা ঘটেছে কিংবা গণ অভ্যুত্থান ঘটেছে, তারপরে কিন্তু গত এই সময়ের মধ্যে, যদিও অল্প সময়, যেভাবে সবকিছু রোল করছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গাতে এখনো ব্রাইবারি হচ্ছে, এখনো লুটতরাজ হচ্ছে, সিন্ডিকেট চলছে, এই যে ঘটনাগুলো কোথাও, এবং এটার সাথে সরকার, এখন যারা সরকার নিয়ন্ত্রণ করছে তারাও অনেক ইনভলভ, আবার সরকারের বাইরে থেকে অপোজিশন দল হিসাবেও ইনভলভ, কিংবা গত সরকারে যারা ছিলেন তারাও অনেক ভূমিকা পালন করছে। তো এই যে সবার একটা কম্বুলেটেড সিচুয়েশন দেশের মধ্যে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটাকে আপনি একটা জাস্ট খুব সিম্পল সুইট টক দিয়ে যদি কভার করতে চান যে হ্যাঁ আমাদের ছাত্ররা ভীষণ ব্রেভ এবং তারা ভীষণ কারেজ নিয়ে এটাকে করেছে এবং তারা যা কিছু ভিশন করছে সেটাই খুব ভালো হবে আগামী দিনের জন্য, আমার মনে হয় সেটা খুব সঠিক নয়। কারণ নতুন রাজনীতিতে যারা আসছে, যারা সিনিয়র আছেন কিংবা দেশ পরিচর্যার ক্ষেত্রে এই একটা কারাপ্টেড সোসাইটিকে পুরোপুরি কোশর করতে হলে নতুন যারা রাজনীতিতে আসছে কিংবা ছাত্র রাজনীতিতে এখন যারা আছে তাদেরকেও সেটাতে অন্যভাবে মোল্ড করতে হবে, নট ইন এ রিভেঞ্জ মোড, নট ইন এ পয়েন্টিং ফিঙ্গার। আপনি যদি কিছু হলেই বলেন যে হ্যাঁ গত 15 বছর আমাদের এত অনিয়ম ছিল, এত কুশাসন ছিল যে আমরা এখন চেষ্টা করলেও সব ঠিক করতে পারছি না, আমরা বের হতে পারছি না, কিংবা আমাদের সিস্টেম ইজ কারাপ্টেড। ইয়েস, সিস্টেম ইজ কারাপ্টেড, সেই জন্যই আমাদেরকে অনেক নতুন ভাবে ভেরি স্ট্র্যাটেজিক্যালি এটাকে রিফর্ম করতে হবে এবং সেখানে রিফর্মে কারা আসছে তাদের রোলগুলো খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে। ইটস নট জাস্ট দ্য ফেস ভ্যালু, আপনি জাস্ট
ছাত্ররা আন্দোলনের অগ্রভাগে ছিল, তাদেরকে রেখে আপনি সবকিছু করতে চাচ্ছেন, কিন্তু পেছনে কিংবা সাথে যারা আছে তাদের সকলকেই সেই সিনসিয়ারিটিটা মেনটেন করতে হবে। কারণ এটা আমরা জানি দুর্নীতি কিন্তু ইনফেকশাস, এবং সমাজে মানে গ্রিড ইজ সাচ এ থিং যে রেজিস্ট করা খুব মুশকিল, এবং যার কারণে অনেক সময় অনেক ভালো মানুষকেও এনে যদি আপনি ছেড়ে দেন একটা কারাপ্টেড এনভায়রনমেন্টে, সেও কিন্তু কারাপ্টেড হয়ে যায়। তো এই জন্য এনভায়রনমেন্টটাকে পুরো একটা নিউট্রাল জায়গায় আনতে হবে, যেটা আমি বললাম যে এটাই হচ্ছে যে প্রোজ এন্ড কনস গুলোকে চিন্তা করলে যে হ্যাঁ এই অ্যাপ্রিসিয়েশনটা যেটা বাংলাদেশ যে রিকগনিশনটা পেয়েছে ইটস ডেফিনেটলি কারেজিয়াস, আমাদের জন্য ভালো কিছু বলছে, কিন্তু সেই সাথে সাথে এটাকে ট্রু প্রুফ করবার জন্য আমাদের অনেক কিছুকে দেখতে হবে। জি ধন্যবাদ। কারাপশন একদিনে যাওয়ার জিনিস নয়। ইয়েস, সবাই বলছেন, এটা অনেকে অজুহাত হিসাবে ব্যবহার করছেন, 15 বছর হয়েছে, একদিনে যাবে না। এই সরকার, উপদেষ্টা মণ্ডলীর সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার আছেই 4 মাসের কিছু অল্প সময় হয়েছে, বেশি। আমাদের যেটি নেই জাতিগতভাবে, ধৈর্য নেই। প্রথমত একসাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা দলীয়ভাবে কাজ করি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাতে ইসলামী, কেউ ইসকন, তাদেরকে বাদ দেবেন কেন? কিন্তু একসাথে কাজ করার ইচ্ছে আমরা পোষণ করি না, এটি আমরা কখনোই দেখিনি। এই সমস্ত জিনিস একদিনে যাওয়ার জিনিস নয়, এটা মানসিকতা পরিবর্তন সময় লাগে। আমি জানি অনেকেই বলছেন যে মৌলবাদী কি বাংলাদেশে চারা দিয়ে উঠেছে কিনা, এখনই সেটি সময় হয়নি বলার। একটু ধৈর্য ধরে দেখতে হবে কি হচ্ছে সামনে, কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। সেই প্রসঙ্গে মনির মোস্তফা আলী, আমি আপনার কাছে আসছি। সম্প্রতি একজন উপদেষ্টা বলেছেন, সংস্কার না করে নির্বাচন দিলে গণতন্ত্রের যে সম্ভাবনা বাংলাদেশে দেখা দিয়েছে, সাধারণ মানুষের যে আশার প্রতিফলন, সেটি ঘটবে না। আপনি কি তাই মনে করেন? সংস্কার তো কিছু দরকার, কিন্তু সংস্কার কতটুকু দরকার সেটা দেখতে হবে। আমি বরং এই সংস্কারের ব্যাপারে বিএনপি যেটা বলছে আমি তার সাথে একমত, এবং আমি এই একমত এই কারণে যে আসলে সংস্কার, এই গভর্নমেন্ট তো মানে পিপলস ম্যান্ডেট নিয়ে তো ক্ষমতায় বসেনি। হ্যাঁ, কাজে তাদেরকে তো সংস্কার করার কোনো এখতিয়ারও নেই। হ্যাঁ, আলটিমেটলি সংস্কার তারা যেটা করবে সেটা তো মানে আপনার পার্মানেন্ট রূপ পাবে একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে তারা। এবং এই সংস্কারের যে প্রসেসটা তারা শুরু করেছে, এর মধ্যেও কিন্তু অনেক ভুল আছে। আপনি দেখেন, এই গভর্নমেন্ট যদি একটা সংস্কার করে, সেই সংস্কারটা পরবর্তী গভর্নমেন্ট যে আসবে, সে বিএনপি আসুক আর জামাত ইসলামী আসুক আর যে দলই আসুক, তারা যদি সেটা মেনে না নেয় তাহলে তো করার কিছু নেই। হ্যাঁ, তারা হয়তো বলতে পারে যে এই সংস্কারের আমাদের কোনো হাত নেই, আমরা এটা মেনে নেব, এই সংস্কারটা আমরা যে সংস্কার চাচ্ছি সেই সংস্কার এই সংস্কার না। এই জন্য এই সংস্কার প্রসেসের মধ্যে আমার মনে হয় দলগুলোকে ঢোকালে, হ্যাঁ, তাদেরকে নিয়ে যদি সংস্কারের একটা রূপরেখা তৈরি করা হতো, তারা কিন্তু পরবর্তীতে বলতে পারতো না গভর্নমেন্টে এসে যে না, এটা আমাদের সংস্কার না, কারণ সংস্কারের সময় তো তারা এটার মধ্যে থাকতো। সেই ভুলগুলো হয়েছে। আপনি যেগুলো বললেন যে আমরা কি দেখতে পাচ্ছি, মানে আমরা কি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, আমি কিন্তু একটু পিছনের দিকে যাব। আপনি বলেছেন 3 মাসের একটু বেশি হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি 5 মাস কিন্তু হয়ে গেছে। এই আপনার জানুয়ারি 5 তারিখে বা 8 তারিখে 5 মাস হয়ে যাবে। এই 5 মাসে আমরা কি দেখতে পাচ্ছি? আপনি যে কোনো মানে ইন্ডেক্সে বিচার করেন না কেন, আপনি জুডিশিয়ারির কথা চিন্তা করেন, আপনি আইন শৃঙ্খলার কথা চিন্তা করেন, আপনি এক্সিকিউটিভের কথা চিন্তা করেন, মানে কি আছে? বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী এখন নেই বললে চলে। হ্যাঁ, জুডিশিয়ারি কি হচ্ছে সেখানে? এই যে ছাত্ররা গিয়ে সুপ্রিম কোর্টে জাস্টিসদের রিজাইন দিতে বলছে, তারা রিজাইন দিচ্ছে। আপনার স্কুল কলেজগুলোতে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রফেসর যেটা তাদের পছন্দ না তাদেরকে জোর করিয়ে রিজাইন দিচ্ছে। কাজেই আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব আমি শুভকামনা এগুলো। হ্যাঁ, এটা সত্য যে যখন আওয়ামী লীগ গভর্নমেন্টকে তাড়িয়ে দেওয়া হলো, একটা সুযোগ এসেছিল, সেই সুযোগটার আমার মনে হয় না খুব সদ্ব্যবহার হচ্ছে। এবং আমাদের এই কারণেই এগুলো, এই যে মানে ফিঙ্গার পয়েন্টিং এর কথা বলা হলো, ফিঙ্গার পয়েন্টিং এর প্রয়োজন আছে, কারণ যেই ভুল করুক না কারণ আমরা যদি ফিঙ্গার পয়েন্ট না করি তাহলে কিন্তু
এটা তো হবে না। দেখেন, আপনারা যখন এই যে আওয়ামী লীগের কথা বলে, যে আওয়ামী লীগ আপনার এই যে তত্ত্বাবধায়ক যে সরকারটা, সেই সরকার ব্যবস্থাটাকে তারা বাদ দিয়ে দিল, তারা ধ্বংস করে দিল। আপনার হাতে কিন্তু আমরা 1 মিনিট কখনো সময় বলি আছে। না 1 মিনিট যে সময় আছে। এই যে, না আমি একটু সামান্য একটু বলে ছেড়ে দিই। হ্যাঁ, এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিন্তু এর আগে, মানে আওয়ামী লীগের আগে যে গভর্নমেন্টটা ছিল আপনার 21 থ্রু 26, তারাই কিন্তু ধ্বংস করে দিয়েছে সেটাকে। সেটা কিন্তু আমরা বলি এই আওয়ামী লীগ এসে তারা কনস্টিটিউশন করে অ্যামেন্ডমেন্ট করে সিস্টেমটা ছিল, কিন্তু সেই সিস্টেমটা কি মানে ঠিক মতো কাজ করেছে? না, এটা তো কাজ করেনি। আসলে যারা গভর্নমেন্টে থাকে, সিস্টেম যতই ভালো থাকুক না, গভর্নমেন্টের যদি সদিচ্ছা না থাকে, তাহলে সেই সিস্টেমটাকে তারা বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে, যেটা বিএনপি গভর্নমেন্ট করেছে। আজকে একটা কথা বলতে চাই, ফিঙ্গারপ্রিন্ট আছে, সময় ফিঙ্গারপ্রিন্ট থাকে। না করলে আপনার এগুলো সংশোধন হবে না। জি, আপনি 10 সেকেন্ড, আমাদের সময় একদম কম। না, আমি শুধু বলবো যে পয়েন্টিং ফিঙ্গারের ব্যাপারটা আমি এটা বলেছি যে আমরা যখন আমি একটা দোষ করব, তখন আমাকে যদি কেউ সেটা দেখিয়ে দিলে আমি Okay. বলি না তুমিও তো করেছো, তাহলে এটা তো কোনো এটার সলিউশন আসে না। ওকে, আর এই পয়েন্টিং ফিঙ্গারের কোনো মানে হয় না, ওকে, কারণ আমি এটা হলে আমরা করতে এটা সলভ করতে পারবো। জি। এটাই হচ্ছে আসলে। আমি অনুষ্ঠানটি শেষ করব। আপনাদের দুজনকেই নববর্ষে স্বাগত জানিয়ে রাখছি, শুভেচ্ছা জানিয়ে রাখছি, দুঃখিত দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখছি। আমি শুধু একটি বিষয়ে বলবো, সেটি হচ্ছে এরকম যে ইয়েস, এই যে তত্ত্বাবধায়ক সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, কিন্তু সেই পরিস্থিতি কি ছিল? জনগণের ম্যান্ডেট নিয়ে অন্য কারোর আসার অবস্থান কি ছিল? নো। তরুণদের উপর আস্থা রাখতে হবে, ভবিষ্যতের দিকে দেখতে হবে। সেই সাথে আমরা আশা করব মধ্যপ্রাচ্যেও সবার হুঁশ হোক, আরব সরকারগুলো কিছু করুক। জনগণরা সবাই জানেন তারা কিসের শিকার। আমরাও যারা বাংলাদেশে বসবাস করেন জানি আপনারা এতদিন কিসের শিকার ছিলেন। তথাপি আমি বলবো, ভবিষ্যতের দিকে তাকিয়ে চলুন, নতুন স্বপ্ন দেখি, নতুন দেশ গড়তে যারা চাচ্ছেন তাদেরকে সহযোগিতা করি। আমেরিকাতে যারা আছেন, নতুন সরকার আসছেন, সেখানেও কি হতে যাচ্ছে আমরা জানি না, কিন্তু আশা করতে পারি যে ভালো কিছুই হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।